হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। আজকে আমাদের টপিক হলো এইচএসসি 2025-এ যারা পরীক্ষা দিয়েছিলে তাদেরই আর একটা প্রশ্নের অ্যান্সার দিব। তো প্রশ্নটা আমাদের স্থিতিবিদ্যার ওপর। তো স্থিতিবিদ্যায় এবারও যারা ধারণা করছিল যে কণিক থেকে দুইটা, স্থিতি ও গতিবিদ্যা থেকে দুইটা আসবে, কিন্তু না, প্রশ্ন চলে আসছে স্থিতিবিদ্যা ও গতিবিদ্যা মিলে তিনটা আর কণিক থেকে একটা। তারই ধারাবাহিকতায় আমি তোমাদেরকে এখন স্থিতিবিদ্যার প্রশ্নটা কেমন ছিল সেই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দেখো আমাদের এখানে 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোনো কণার উপরে ক্রিয়ারত P1 P2 P3 মানে তিনটি একতলীয় বল ক্রিয়ারত আছে। P2 P3 P3 P1 এবং P1 P2 এর অন্তর্গত কোণ যথাক্রমে আলফা বিটা গামা। ক নম্বর প্রশ্ন বলছে 15 নিউটন ও 10 নিউটন সদৃশ সমতল বল 5 মিটার লম্বা একটি রডের দুই প্রান্তে কার্যরত হলে বৃহত্তর বল হতে লব্ধি কত দূরে ক্রিয়া করবে। এটা আমাদের 8.3 থেকে আসছে। খ নম্বর দেখো যে বলগুলো লব্ধি হলো এটা আমাদের 8.2 থেকে আসছে। গ নম্বর বলগুলো সাম্যাবস্থা সৃষ্টি করলে প্রমাণ করো যে এটা। তো এটা আমাদের আসছে 8.2, অর্থাৎ আমাদের স্থিতিবিদ্যায় যে 3টা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ম্যাথ আসছে। তো দেখো আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার আমি কিভাবে দিচ্ছি। ক নম্বর প্রশ্ন বলছে 15 নিউটন ও 10 নিউটন সদৃশ সমতল বল। তা সদৃশের ছবি যদি আমরা আঁকতে চাই তাহলে দেখো এখানে ব্যাপারটা কেমন আসে। আমরা এখানে ধরে নিলাম এটা হলো বৃহত্তর বল, এটা হলো ক্ষুদ্রতম বল। তা বৃহত্তম বল হলো 15 নিউটন, ক্ষুদ্রতম বল হচ্ছে 10। সদৃশ সমতল বল 5 মিটার লম্বা, অর্থাৎ এদের মধ্যবর্তী দূরত্ব হলো 5 মিটার। ওকে, তা বলা হচ্ছে রডের দুই প্রান্তে কার্যরত আছে। তা আমরা সবাই জানি সদৃশ সমতল বলের লব্ধি এই দুইটা বলের অভ্যন্তরে বৃহত্তর বলের দিকে ক্রিয়া করে। তাহলে আমি এটাকে ধরে নিলাম এটা সেই লব্ধির মান, অর্থাৎ আমি যদি এটাকে এ আর বি ধরি তাহলে লব্ধি সি বিন্দুতে ক্রিয়া করে। এখন এ বি এর দূরত্ব কিন্তু 5, তাহলে আমরা ধরে নিলাম যে বৃহত্তর বল থেকে লব্ধি এক্স মিটার আর ক্ষুদ্রতম বল থেকে লব্ধি হলো 5 মাইনাস এক্স মিটার দূরে অবস্থান করে। তো সদৃশ সমতল বলের ক্ষেত্রে আমরা যে সূত্রটা পাই সেই সূত্রটা কি দেখেন, 15 ইন্টু এসি ইকুয়াল টু 10 ইন্টু বিসি। তো এখান থেকে আমাদের 15 এসির মান হলো এক্স, 10 বিসি মানে 5 মাইনাস এক্স। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আপনারা ভালো করে খেয়াল করে দেখেন এখানে আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে এটা কত আসে। এটা আসছে 25x ইকুয়াল টু 50, নাও এক্স ইকুয়াল টু 2, অর্থাৎ লব্ধি বৃহত্তম বল হতে 2 মিটার দূরে অবস্থান করে। 2 মিটার দূরে অবস্থান করে। তো এটা ছিল আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। দেখো খুবই সহজ ছিল। খ নম্বর প্রশ্নটা একটু বড়, কিন্তু সেক্ষেত্রে আমাদের একটু দেখবো আমরা এটাকে কিভাবে করতে হয়। তাহলে দেখো এখানে খ নম্বরের ব্যাপারটা কি আসছে। খ নম্বর বলছে কোনো কণার উপর ক্রিয়ারত P1 P2। তো আমি ছবি যদি আঁকি, দেখো তো আমি ধরে নিলাম ও বিন্দুতে এই 3টা বল ক্রিয়া করে। মনে করি ও বিন্দুতে ক্রিয়ারত P1 P2 মানে 3টা বল ক্রিয়া করে। তাহলে P1 P2 P3, এবং এখানে বলছে P2 P3-র মধ্যবর্তী কোণ হলো আলফা। তার মানে আমি এটা আলফা ধরলাম। P3 P1 হচ্ছে বিটা, এটা বিটা। P1 P2 এটা হচ্ছে গামা। বলা হচ্ছে যে দেখো যে বলগুলোর লব্ধি এটা। ওকে, তাহলে আমাদের কাজ কি দেখেন, আমাদের এখানে আমরা বলি এদের লব্ধি হলো এফ, যা পিয়নের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখো আমাদের এখানে কি আসছে। আমরা বলি যে পিয়ন বরাবর লম্বাংশ নিয়ে পাই। আমি শর্টকাটে তোমরা প্রশ্ন যেটা আছে ওটা লিখে দিবা। এরপর দেখো পিয়ন বরাবর লম্বাংশ নিয়ে পাই, পিয়ন বরাবর লম্বাংশের উপপাদ্য। তো যারা ইতিমধ্যে স্থিতিবিদ্যা পড়েছো, লম্বাংশের সূত্র কি দেখো, পিয়নের সাথে কস 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। P2 দেখো গামা, তার মানে আমরা যদি এটাকে নিই P2 কস আলফা। এরপরে দেখো P3 পিয়নের সাথে আমরা যদি এটাকে ধরি P3 কস মাইনাস বিটা ইকুয়াল টু এফ কস থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এখান থেকে পাচ্ছি P1 P2 কস গামা প্লাস P3 কস বিটা ইকুয়াল টু এফ কস থিটা। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। অনুরূপভাবে আমরা যদি পিয়নের উলম্ব বরাবর ধরি, আমরা যদি উলম্ব বরাবর নিই তাহলে এখানে কি আসে দেখো, P1 সাইন 0, P2 সাইন গামা, P3 সাইন মাইনাস বিটা ইকুয়াল টু এফ সাইন থিটা। তো
তো মাই ডিয়ার স্টুডেন্টস, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন, সাইন জিরোর মান হলো 0, এটা আসে আমাদের P2 সাইন গামা মাইনাস P3 সাইন বিটা ইকুয়াল টু F সাইন থিটা। তো এখান থেকেও আমরা পেয়ে যাচ্ছি 2 নম্বর সমীকরণ। এখন আমি 1 ও 2 যদি যোগ করে দিই, 1 যোগ 2 যদি আমরা যোগ করে দিই, তাহলে ব্যাপারটা কেমন আসে, এফ স্কোয়ার, দেখেন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, অর্থাৎ বাম পক্ষ আমরা এটা পেয়ে যাই। এখানে যদি আমরা এটাকে প্রমাণ করি, দেখো P2 সাইন গামা মাইনাস P3 সাইন বিটা তার হোল স্কোয়ার। ওকে, এরপরে দেখো আমরা আগেরটাকে যদি বর্গ করে দিই, P1 প্লাস P2 কজ গামা প্লাস P3 কজ বিটা। তো আমরা আমাদের এখানে দেখো, আমরা যদি এখানে 1 আর 2 বর্গ করে যোগ করে দিই, এই ব্যাপারটা কি আসে, এই ব্যাপারটা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি নেব, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যোগ a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2p1 p2 cos গামা প্লাস 2p2 p3 cos গামা cos বিটা প্লাস 2p1 p3 cos বিটা। তো এখানে আমরা একটু সবাই খেয়াল করি, দেখো এখানে P1 স্কোয়ার P2 স্কোয়ার P3 স্কোয়ার আমরা নিয়ে নিলাম। তো আমাদের এখানে আসছে কি, P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার প্লাস P3 স্কোয়ার প্লাস 2P1, এই যে 2P1 P2 2P1 P2 cos গামা, দেখো আমাদের এখানে অলরেডি চলে আসছে 2P1 P2 cos গামা। অনুরূপভাবে এখানে দেখো 2P1 P3 cos বিটা 2P1 P3 cos বিটা, এই যে 2P1 P3 cos বিটা, এটা আমরা লিখে নিই 2P1 P3 cos বিটা। এরপরে আমাদের যেটা আসছে 2P2 P3 আমরা কমন নিয়ে নিলাম, cos বিটা cos গামা মাইনাস সাইন বিটা সাইন গামা। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি, cos a cos b মাইনাস সাইন a সাইন b, এটা হলো একটা ফর্মুলা। এটা কি সূত্র, cos বিটা প্লাস গামা। তো আমরা একটু খেয়াল করি, এই তিনটা কোণ, এখানে কি কোণ আছে, আলফা বিটা গামা, তিনটা কোণের মান হচ্ছে, তিনটা কোণ মিলে আমাদের এখানে আসে 2π। অর্থাৎ আমরা এখান থেকে যদি এই লাইনটাকে নিতে চাই যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 2π, তাহলে এখান থেকে যদি আমরা বিটা প্লাস গামা নিই, তাহলে 2π মাইনাস আলফা, আমরা এই সূত্রটা এখানে ইউজ করব। তো দেখেন P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার প্লাস P3 স্কোয়ার প্লাস 2P1 P2 cos গামা প্লাস 2P1 P3 cos বিটা প্লাস 2P2 P3, এখান থেকে আমরা নিয়ে নিতে পারি cos বিটা প্লাস গামা। তো cos বিটা প্লাস গামা মানে কি, এই লাইনটা আমরা একটু অ্যাড করে দিই, দেখো 2P2 P3 cos বিটা প্লাস গামা হচ্ছে 2π মাইনাস আলফা। তো যেহেতু এটা চতুর্থ চতুর্ভাগ, সো cos এর মানটা পজিটিভ হয়ে যাবে এবং আমরা আমাদের নেক্সট এই যে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট, সেই রেজাল্টটা আমরা পেয়ে গেলাম। দেখো 2P1 P2 cos গামা প্লাস 2P1 P3 cos বিটা প্লাস 2P2 P3 cos আলফা। এখানে আমাদের কি ছিল, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে 1, তাহলে এফ স্কোয়ার ইকুয়াল টু এটা আমাদের লব্ধির মানটা দেখো দেওয়া আছে 1/√2, তার মানে তুমি যদি এফ স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাও তাহলে সেটা বর্গমূল হয়ে যাবে। তাই এটা ছিল আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। দেখো গ নম্বরটা খুবই সহজ, আমাদের এখানে লামির উপপাদ্য ইউজ করা হয়েছে। তাহলে আমরা এটা শুরু করি। গ নম্বরে কি বলছে, যে বলগুলো সাম্য অবস্থা সৃষ্টি করলে বলগুলো কি কি ছিল, P1 প্লাস P2 প্লাস P3 ইকুয়াল টু 0, এই তিনটা সাম্য অবস্থা যদি সৃষ্টি করে তাহলে আমাদের এটার মান বের করতে বলেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু ভালো করে খেয়াল করি। তো এটা আমাদের দেয়া আছে। এখন আমরা যদি ইউজ করি, দেখো এখন P1 বরাবর যদি আমরা লম্বাংশ নিই, P1 বরাবর লম্বাংশ নিয়ে পাই, P1 বরাবর যদি লম্বাংশ নিই তাহলে আমাদের বরাবর না, উলম্ব বরাবর, যেহেতু এখানে সাইন ফর্মুলা, আমরা লিখলাম P1 এর উলম্ব বরাবর লম্বাংশ নিয়ে পাই P1 sin 0 প্লাস P2 sin
গামা প্লাস P3 সাইন বিটা ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে কাজ কি আসছে দেখো, আমরা যদি ধরি এটার মান 0 প্লাস P2 সাইন গামা মাইনাস P3 সাইন বিটা ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে কি আসছে দেখেন, P2 সাইন গামা ইকুয়াল টু P3 সাইন বিটা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু খেয়াল করে দেখো, P2 বাই সাইন বিটা, আমরা যদি সাইন গামাকে ওই পাশে নিয়ে যাই P3 বাই সাইন গামা। অনুরূপভাবে আমি আরও একটা প্রমাণ করতে চাই, সেটা হলো P1 বরাবর যদি আমি ধরি, P1 বরাবর লম্বাংশ নিয়ে পাই, P1 বরাবর লম্বাংশ নিয়ে পাই, এই বরাবর বলতেছি P1 উলম্ব বরাবর, সরি P2 উলম্ব বরাবর। তাহলে P2 উলম্ব বরাবর যদি ধরি আমরা, P2 সাইন 0 P1 সাইন গামা প্লাস P3 মাইনাস সাইন গামা সাইন আলফা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, P1 সাইন গামা মাইনাস P3 সাইন আলফা ইকুয়াল টু 0। তাহলে আমাদের দেখো এখান থেকে আমরা পেয়ে যাই P1 বাই সাইন আলফা ইকুয়াল টু P3 বাই সাইন গামা। তো এইটাও আমাদের ছিল দেখো, P1 সাইন আলফা ডিভাইডেড বাই P2 সাইন বিটা ইকুয়াল টু P3 সাইন গামা। অর্থাৎ আমরা যদি এটাকে 1 নম্বর ধরি, এটাকে 2 নম্বর ধরি, তাহলে আমার জায়গা সংকটের কারণে দেখো আমাদের এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 1 ও 2 হতে পাই P1 সাইন আলফা ইকুয়াল টু P2 সাইন বিটা ইকুয়াল টু P3 সাইন গামা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা ছিল আমাদের আজকের যে প্রশ্নের সমাধান, সেই প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে দিলাম, এবং এটা কিন্তু তোমাদের খুবই ক্যালকুলেশনের ব্যাপার, ক্যালকুলেশন করতে হবে। তো এইভাবে আমাদের পরবর্তী নেক্সট ম্যাথ আমরা এইভাবে করব, এবং খুব শীঘ্রই তোমাদেরকে একটা সুন্দর ঘোষণা দিয়ে দিই, খুব শীঘ্রই আমরা হোয়াইট বোর্ড থেকে স্মার্ট বোর্ডের দিকে রূপান্তর হচ্ছে ইনশাআল্লাহ। খুব দ্রুতই আমরা স্মার্ট বোর্ডের সাথে সংযুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।